ওয়েলকাম ব্যাক টু দৃষ্টির আড়ালে। দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা রহস্যের এই অতল এবং বৈজ্ঞানিক বিশ্লেষণে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের ষষ্ঠ পর্বের পর যে অভাবনীয় এবং গভীর সাড়া পাওয়া গেছে তার জন্য আমরা শ্রোতাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যাঁ, সেই পর্বে আমরা তুরস্কের একটি অত্যন্ত জটিল ঘটনার কথা আলোচনা করেছিলাম। ঠিক, সেখানে আমরা দেখেছিলাম কিভাবে একটি ভয়ঙ্কর ছুরিকাঘাতের ক্ষত সম্পূর্ণ অব্যাখ্যাতভাবে এক শরীর থেকে অন্য এক নতুন শরীরে স্থানান্তরিত হয়েছিল। ঘটনাটি আমাদের অস্তিত্বের গভীরে লুকিয়ে থাকা অজানা নিয়মগুলোকে দারুণভাবে নাড়া দিয়েছিল। কিন্তু আজকের বিষয়টা আজকের কেস ফাইলটি তার চেয়ে অনেক বেশি গভীর। আসলেই তাই। গম্ভীর কণ্ঠে বলতে বাধ্য হচ্ছি, আজকের কেস ফাইলে শ্রীলঙ্কায় ঘটা এমন একটি ভয়াবহ এবং পেষণকারী দুর্ঘটনার বিবরণ রয়েছে যা মানুষের চিন্তার সাধারণ সীমানাকে এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ধারণাকে একেবারে স্তব্ধ করে দেয়। আজ আমরা কোন কেস ফাইলটি খুলছি? আজ আমরা যে ফাইলটি খুলছি তা শ্রীলঙ্কার একটি ছোট্ট মেয়ের জীবন ঘিরে আবর্তিত হয়েছে। মেয়েটির নাম পূর্ণিমা একানাইকে। খুব শান্ত এবং অত্যন্ত গম্ভীর একটি ঘটনা এটি। মেয়েটির বয়স তখন কত ছিল যখন সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে শুরু করে? তখন তার বয়স ছিল মাত্র ৬ বছর। এই ৬ বছর বয়সী ছোট্ট মেয়েটি অত্যন্ত শান্ত কণ্ঠে দাবি করেছিল যে আগের জীবনে সে ধূপকাঠি তৈরি করত। ধূপকাঠি মানে একটি ৬ বছরের শিশু ধূপকাঠি তৈরির মতো একটি নির্দিষ্ট পেশার কথা বলছে? শুধু পেশার কথাই নয়, সে নির্দিষ্ট করে ধূপকাঠির দুটি অত্যন্ত বিরল ব্র্যান্ডের নাম উল্লেখ করেছিল। একটির নাম অম্বিকা এবং অন্যটির নাম গেটা পিচ্চা। অম্বিকা এবং গেটা পিচ্চা নামগুলো তো খুবই অপরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো কোনো সাধারণ বা পরিচিত ব্র্যান্ড ছিল না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ছোট্ট মেয়েটি খুব শান্তভাবে এও বলেছিল যে সাইকেলে করে যাওয়ার সময় একটি বড় গাড়ি তাকে চাপা দেওয়ায় তার মৃত্যু হয়েছিল। দাঁড়ান, ৬ বছরের একটি মেয়ে ধূপকাঠির বিরল ব্র্যান্ডের নাম বলছে আর চাপা পড়ার কথা বলছে? সে আসলে কার কথা বলছিল? সে এমন একজনের কথা বলছিল যার জীবনের সমাপ্তি ঘটেছিল অত্যন্ত মর্মান্তিক এবং ভয়ঙ্কর এক দুর্ঘটনার মধ্য দিয়ে। মেয়েটি আসলে জিনেদাসা পেরেরা নামের একজন প্রাপ্তবয়স্ক পুরুষের কথা বলছিল। জিনেদাসা পেরেরা? তিনি কোথায় থাকতেন? পূর্ণিমাদের আশেপাশেই কি তার বাড়ি ছিল? না, মোটেও না। তিনি থাকতেন পূর্ণিমাদের বাড়ি থেকে প্রায় ১৪৫ মাইল দূরে কেলানিয়া নামক একটি শহরে। জিনেদাসা পেরেরা পেশায় ছিলেন একজন পুরুষ ধূপকাঠি প্রস্তুতকারক। তার মানে পূর্ণিমা যে ধূপকাঠির কথা বলছিল, জিনেদাসা ঠিক সেই পেশাতেই ছিলেন? একেবারে ঠিক। জিনেদাসা একটি ছোট পারিবারিক ব্যবসা চালাতেন এবং পূর্ণিমা ঠিক যে দুটি বিরল ব্র্যান্ডের কথা বলেছিল, জিনেদাসা পেরেরা ঠিক সেই একই ব্র্যান্ডের ধূপকাঠি তৈরি করতেন, অম্বিকা এবং গ্যাটা পিচ্চা। আর সেই বড় গাড়ির নিচে চাপা পড়ার বিষয়টা? ঘটনাটি ছিল অত্যন্ত হৃদয় বিদারক। একদিন জিনেদাসা তার সাইকেলে করে ঠিক ওই একই বিরল ব্র্যান্ডের ধূপকাঠি নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি বিশাল যাত্রীবাহী বাস অত্যন্ত নির্মমভাবে তাকে চাপা দেয়। বাসের বিশাল চাকার নিচে পিষ্ট হয়ে অত্যন্ত মর্মান্তিক মৃত্যু হয় তার। এটা অবিশ্বাস্যভাবে সুনির্দিষ্ট, কিন্তু বাচ্চারা তো অনেক গুজবও শুনতে পায়। এই ছোট্ট মেয়েটির সাথে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মারাত্মক দুর্ঘটনার সম্পর্ক প্রমাণ করার মতো কোনো অকাট্য শারীরিক প্রমাণ কি আছে? হ্যাঁ, প্রমাণ আছে, এবং সেই প্রমাণ এতটাই অসম্ভব যে তা যে কোনো মানুষকে শিউরে ওঠার জন্য যথেষ্ট। এটি শুধু কথার কথা বা কোনো অবচেতন স্মৃতির গল্প নয়। তাহলে সেই শারীরিক প্রমাণটা আসলে কি? পূর্ণিমা যখন জন্মগ্রহণ করে তখন তার বুকের বাম দিকে এবং নিচের পাঁজরের ওপর বেশ কয়েকটি বড় এবং হালকা রঙের জন্মদাগ ছিল। এগুলো কোনো সাধারণ জন্মদাগ ছিল না। জন্মদাগগুলো কি জিনেদাসার দুর্ঘটনার সাথে কোনোভাবে যুক্ত ছিল? অত্যন্ত গভীর ঘরে যুক্ত ছিল। জিনেদাসা পেরেরার মৃত্যুর পর যে ময়নাতদন্ত বা অটোপসি করা হয়েছিল সেখানে তার শরীরের আঘাতের খুব নিখুঁত বিবরণ দেয়া ছিল। ময়নাতদন্তের রিপোর্টে সুস্পষ্টভাবে উল্লেখ ছিল যে বাসটি চাপা দেওয়ার কারণে জিনেদাসার ডান কাঁধ থেকে শুরু করে বুকের বাম দিকের নিচ পর্যন্ত টায়ারের একটি বিশাল এবং বাঁকা ঘর্ষণ দাগ সৃষ্টি হয়েছিল। তার মানে বাসের চাকাটি সরাসরি তার বুকের উপর দিয়ে চলে গিয়েছিল? হ্যাঁ, এবং সেই প্রচণ্ড পেছনে তার বাম দিকের পাঁজরের হাড়গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল।
সবচেয়ে চমকপ্রদ এবং ভয়ঙ্কর তথ্যটি হল পূর্ণিমার বুকের ওই জন্মদাগগুলো মৃত ওই লোকটির ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখিত আঘাতের সাথে হুবহু মিলে যায়। হুবহু মিলে যায় মানে দাগের অবস্থান এবং ধরন দুটোই? একেবারে নিখুঁত প্রতিচ্ছবি। বাসটি চাপা দেওয়ার কারণে লোকটির শরীরের টায়ারের যে বাঁকা ঘর্ষণ রাগ এবং বাম দিকের পাঁজরের হাড় ভাঙার যে ক্ষত সৃষ্টি হয়েছিল, পূর্ণিমার জন্মদাগগুলো ছিল ঠিক তারই মতো। মৃত্যুর সেই পেষণ একটি নতুন শরীরের শারীরিক ছাপ হিসাবে রয়ে গিয়েছিল। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটা কিভাবে সম্ভব? বাসের টায়ারের প্রেষণের আঘাত কিভাবে একটি নবজাতক শিশুর বুকে শারীরিক দাগ হিসেবে স্থানান্তরিত হতে পারে? এই অসম্ভব বিষয়টি নিয়ে গবেষকরা বছরের পর বছর ধরে কাজ করেছেন। ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া ডক্টর জিম টাকার এবং তার সহকর্মী ডক্টর আর্লেন্দুর হ্যারোলসেন এই বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করেছেন। তাদের গবেষণার পদ্ধতিটা ঠিক কেমন ছিল? কারণ সাধারণ বিজ্ঞান তো এমন কোনো মেকানিজমকে স্বীকৃতি দেয় না। তারা অত্যন্ত সতর্কতার সাথে মেয়েটির জন্মদাগের সাথে মৃত ব্যক্তির ময়নাতদন্তের রিপোর্টের প্রতিটি লাইন তুলনা করে দেখেছিলেন। তারা শুধু দাগ মেলাতেই থেমে থাকেননি। তাহলে তারা আর কি কি যাচাই করেছিলেন? তারা যাচাই করে দেখেছিলেন যে মেয়েটির বলা 20টি তথ্যের মধ্যে 14টি একেবারে নিখুঁত ছিল। আর সবচেয়ে বড় কথা হলো দূরত্ব। সেই 1450 মাইলের দূরত্বের কথা বলছেন? হ্যাঁ, যেহেতু দুটি পরিবার একে অপরের থেকে 145 মাইল দূরে থাকত এবং তারা সম্পূর্ণ অপরিচিত ছিল, তাই ওই বিরল ধূপকাঠির ব্র্যান্ড সম্পর্কে মেয়েটির পক্ষে সাধারণ কোনো উপায়ে জানাটা আক্ষরিক অর্থেই অসম্ভব ছিল। জিনেদা স্যার ওই ধূপকাঠিগুলো শুধু কেলানিয়া শহরের নির্দিষ্ট এলাকাতেই বিক্রি হতো। একটা দীর্ঘ শ্বাস নিতে হচ্ছে, কারণ বিষয়টা আমাদের সাধারণ চিন্তার জগৎকে পুরোপুরি উল্টে দেয়। যদি একটি ভয়ঙ্কর শারীরিক দুর্ঘটনার ক্ষত সম্পূর্ণ নতুন একটি শরীরে স্থানান্তরিত হতে পারে, তবে একটি জীবন সত্যিকার অর্থে শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেলে কি ঘটে? একটি আত্মা কি মাতৃজঠরের কথা মনে রাখতে পারে? অত্যন্ত রহস্যময় একটি প্রশ্ন, এবং এই নিস্তব্ধ ও গভীর প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের 8ম পর্বের কেস ফাইলে। 8ম পর্বে আমরা কোন অন্ধকারের দিকে যাচ্ছি? সেখানে আমরা ববি হজেস নামের 4 বছর বয়সী এক বালকের গভীর অস্বস্তিকর কেস ফাইল নিয়ে আলোচনা করব। এই বালকটি একদিন তার ছোট ভাই ডোনাল্ডের ওপর চিৎকার করে বলেছিল, তুমি কেন আমাকে ওখান থেকে বের করে আনলে? ওখান থেকে বের করে আনলে মানে? সে কি মাতৃজঠরের কথা বলছিল? হ্যাঁ, সে তার খালার গর্ভে থাকাকালীন যমজ হিসেবে নিজের মৃত্যুর কথা, মানে গর্ভপাতের কারণে মৃত্যুর কথা স্মরণ করতে পেরেছিল। কিন্তু একটি অজাত ভ্রূণ কিভাবে বাইরের জগতের শ্রুতি ধারণ করতে পারে? সেটাই সবচেয়ে বড় রহস্য, কারণ এই বালকটি মাতৃজঠরে থাকা অবস্থাতেই তার বাবা মায়ের বিয়ের অনুষ্ঠানের নিখুঁত বর্ণনা দিয়েছিল। কিভাবে তারা সিঁড়ি বেয়ে ওপরে উঠেছিল এবং কেক খেয়েছিল, যা তার পক্ষে জানা কোনোভাবেই সম্ভব ছিল না। এই অকল্পনীয় সত্যের সন্ধান আমরা পাব আমাদের পরবর্তী বিশ্লেষণে। আসুন চোখ রাখি এক নতুন দিগন্তে, দৃষ্টির আড়ালের রহস্যময় জগতে। আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আজই। সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই পথ চলায় আপনাদের পাশে চাই। সাবস্ক্রাইব করুন দৃষ্টির আড়ালে।